হচ্ছে না করোনা পরীক্ষা, চিকিৎসক সংকটে মিলছে না সেবা। মুন্সিগঞ্জ হাসপাতাল থেকে হতাশ হয়ে ফিরছেন অনেকে। অতিরিক্ত শয্যা প্রস্তুত রাখার দাবি কর্তৃপক্ষের। সড়কে গাছ ফেলে ডাকাতি, গাজীপুরে বাধা দেয় ছুরিকাঘাতে সিএনজি চালকের মৃত্যু। গণপিটুনিতে ডাকাত দলের এক সদস্য নিহত, আটক 4। ভুয়া বিলের ফাঁদে অসহায় গ্রাহক, টাঙ্গাইলের ঘাটাইলে বিদ্যুৎ অফিসে দুর্নীতির জাল। 18 থেকে 40,000 টাকা অতিরিক্ত দাবি, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। এবং ছুটির দিনে বাজারে উত্তাপ, মুন্সিগঞ্জে বেড়েছে ইলিশ সহ সব ধরনের মাছের দাম। মানিকগঞ্জে বৃষ্টির অজুহাতে স্বস্তি নেই সবজির দরে। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে ঢাকা বিভাগ, সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। চিকিৎসক সহ জনবল সংকটে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল। 10 বেডের আইসিইউ ইউনিটে যন্ত্রপাতি স্থাপন করা হলেও 2 বছরেও হয়নি চালু। কিটের সরবরাহ না থাকায় পরীক্ষা করা যাচ্ছে না, রয়েছে ওষুধ সংকটও। তবে দেশে করোনা সংক্রমণ বাড়ায় জেলা সদর হাসপাতালে 20টি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 5টি করে বেড প্রস্তুত রাখা হয়েছে। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। চিকিৎসা সেবা পেতে রোগীদের দীর্ঘ লাইন, এই চিত্র মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে। 2021 সালে 100 শয্যার হাসপাতালটি 250 শয্যায় উন্নীত করা হয়। তবে চিকিৎসক সহ নেই পর্যাপ্ত জনবল। সিনিয়র কনসালটেন্টের 10টি পদের বিপরীতে আছেন মাত্র একজন। মেডিসিন, গাইনি, চক্ষু, সার্জারি ও নাক কান গলা সহ গুরুত্বপূর্ণ বিভাগে নেই সিনিয়র কনসালটেন্ট। 12টি জুনিয়র কনসালটেন্ট পদের 4টি খালি। দেশে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু ও করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্তদের চিকিৎসা দিতে জেনারেল হাসপাতালে 20টি এবং জেলা শহরের বাইরে 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 5টি করে করোনা শয্যা প্রস্তুত রাখা হয়েছে। তবে কিটের সরবরাহ না থাকায় পরীক্ষা করতে আসা লোকজন ফিরে যাচ্ছে। সদর হাসপাতালে করোনার কিটটা পাচ্ছি না, তো আমরা আবার আমাদের ঢাকায় দৌড়তে হচ্ছে। এই ভবনের 7 তলায় আমরা একটি 10 বেডের একটা আইসিইউ সেকশন হওয়ার কথা, সেটা আজ পর্যন্ত 3 বছর হয়ে গেল, আজ পর্যন্ত আমরা পাইনি। আমরা আসি দূর দূরান্ত থেকে, কিন্তু ডাক্তার অনেক সময় মিস পাই, ডাক্তার আমাদের কাছে আসে না। জেনারেল হাসপাতালে ওষুধ সংকট ছাড়াও কোটি কোটি টাকার যন্ত্রপাতির সঠিক ব্যবহার নেই। 7 তলায় অলস ব্যয়বহুল আইসিইউর যন্ত্রপাতি। 3.5 বছরেও চালু করা যায়নি আধুনিক অপারেশন থিয়েটার। রেডিওলজিও স্থানান্তরিত হয়নি নতুন ভবনে। জনবল সংকটে আমাদের আইসিইউ আমরা চালু করতে পারছি না। আরটিপিসিআর টেস্ট এখানে হবে না, কিন্তু আমরা র্যাপিড অ্যান্টিজেন টেস্টটা যাতে আমরা করতে পারি সেটার ব্যবস্থা আমরা নিচ্ছি। জেনারেল হাসপাতালে প্রতিদিন 1,500-এর বেশি রোগী চিকিৎসা নিয়ে থাকেন। 2023 সালের 14 নভেম্বর উদ্বোধন হওয়া 10 বেডের এই আইসিইউ এখনও চালু করাই সম্ভব হয়নি। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। করোনা এবং ডেঙ্গু পরিস্থিতির আরও তথ্য জানাতে এই মুহূর্তে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী মেহেদি হাসান ও মাদারীপুর জেলা হাসপাতালে আছেন সঞ্জয় কর্মকার অভিজিৎ। শুরুতেই যাচ্ছি মেহেদির কাছে। সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি যতটা আতঙ্ক ছড়াচ্ছে, ঠিক গাজীপুরে ততটা নেই বললেই চলে। কেননা এখন পর্যন্ত আমরা তথ্য পেয়েছি যতদূর পুরো গাজীপুর জেলায় কিন্তু এখন পর্যন্ত প্রায় 23 জনের মতো আসলে ডেঙ্গু আক্রান্ত হয়েছে, এবং যার মধ্যে 14 জন এখন চিকিৎসাধীন রয়েছে। এবং শুধু গাজীপুরের আমরা এই মুহূর্তে রয়েছি শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালটিতে ডেঙ্গু মোকাবেলার জন্য একটি বিশেষায়িত ইউনিট কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। তার পাশাপাশি গাজীপুরের যে 5টি উপজেলা রয়েছে সেই উপজেলাগুলোতেও কিন্তু ডেঙ্গু মোকাবেলায় যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বিশেষ নির্দেশনা দিয়েছে আসলে সিভিল সার্জন অফিস থেকে, এমনটাই কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এবং তার পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই যে ডেঙ্গু মোকাবেলায় আসলে বিশেষ করে যেই প্রস্তুতিগুলো নেওয়া হয়ে থাকে সিটি কর্পোরেশন থেকে, যে মশা নিধনের যে প্রস্তুতিগুলো, সেগুলো কিন্তু আমরা এখন পর্যন্ত খুব একটা লক্ষ্য করিনি, যার ফলে আসলে আসছে মৌসুমে, বর্ষা মৌসুমের পর যে এক ধরনের আসলে মশার উৎপাত বাড়তে পারে, এবং তার ফলে কিন্তু যে ডেঙ্গুর পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে কিন্তু এখানকার গাজীপুরে যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ রয়েছেন
রয়েছেন তারা কিন্তু আসলে জানিয়েছেন আমাদের, এবং তার পরিপ্রেক্ষিতে বিশেষ করে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং পৌরসভার পক্ষ থেকে কিন্তু মশা নিধনের যে ব্যাপক প্রস্তুতি, অর্থাৎ বিশেষ করে মশা মারার যে প্রস্তুতি, সেগুলো কিন্তু নেওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই যে করোনা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি কিন্তু রয়েছে, তবে এখন পর্যন্ত একটি তথ্য একটু জিয়ে রাখতে চাই যে সারা দেশে কিন্তু করোনা আবার নতুন করে যে আতঙ্ক ছড়াচ্ছে, তবে গাজীপুরে এখন পর্যন্ত করোনা পরীক্ষার কোনো কিট নেই, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা রয়েছি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালটিতে এখন পর্যন্ত প্রায় 10টি ইউনিট কিন্তু প্রস্তুত রাখা হয়েছে, 10টি বেড প্রস্তুত রাখা হয়েছে, করোনার বিশেষায়িত বেড প্রস্তুত রাখা হয়েছে করোনায় যারা আক্রান্ত হবেন তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য। এবং তার পাশাপাশি বিশেষ করে অন্যান্য হাসপাতাল যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু সব প্রস্তুতি রেখেছে। তবে এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে করোনা পরীক্ষার যে একটি বিশেষ কিট রয়েছে সেই কিট তাদের শেষ হয়ে গিয়েছে, যার ফলে এখন পর্যন্ত এই শহরে সরকারিভাবে কোনো করোনা পরীক্ষা নিরীক্ষা করা যাচ্ছে না, যার ফলে আসলে এমন কোনো অর্থাৎ তারা যেমনটি বলছেন যে শুধু পরীক্ষা নিরীক্ষা করা যাচ্ছে না চাই নয়, এই ধরনের সিমটম অর্থাৎ এই ধরনের করোনার লক্ষণ নিয়ে কিন্তু এখন পর্যন্ত কেউ গাজীপুরে আসলে হাসপাতালে আসেননি, যার ফলে এই হাসপাতাল কর্তৃপক্ষ এবং বিশেষ করে সিভিল সার্জন অফিস থেকে তারা যেমনটি বলেছেন শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কিন্তু প্রায় 20,000 কিট আসলে প্রস্তাবনা পাঠানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সারা 5টি পৌরসভায় 4টি পৌরসভায় 1,000 করে 4,000 কিটের প্রস্তাবনা রাখা হয়েছে। তবে সেটি কিন্তু এখন পর্যন্ত না পৌঁছালেও আগামী সপ্তাহের মধ্যেই গাজীপুরের সকল উপজেলা এবং বিশেষ করে এই যে করোনার জন্য একটি বিশেষায়িত হাসপাতাল গাজীপুরের মধ্যে এই যে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল, এই হাসপাতালটিতে প্রায় কিট সংকট যেটি রয়েছে সেগুলো কিন্তু আগামী সপ্তাহের মধ্যেই কাটবে বলে এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন এখানকার হাসপাতালের কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন। বিশেষ করে একটু জানিয়ে রাখতে চাই আমরা রয়েছি এখন জরুরি বিভাগে। আমরা দেখছি আসলে যারা রোগী আসছেন তারা যেমনটি বলছেন যে ডেঙ্গু মোকাবেলায় তারাও বেশ সতর্ক রয়েছেন, তবে বাড়ি বাড়ি যে সচেতনমূলক কার্যক্রম সেগুলো কিন্তু আরও জোরদার করার দাবি জানিয়েছেন এখান থেকে। তো এই ছিল গাজীপুরের আসলে করোনা এবং ডেঙ্গু মোকাবেলার এবং পরিস্থিতির সবশেষ তথ্য আমার কাছে। এই বিষয়ে আরও খবরাখবর জানবো। মাদারীপুরে রয়েছেন সহকর্মী অভিজিৎ। মাদারীপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা, এতে দেখা দিয়েছে জনমনে আতঙ্ক। আমরা যে পরিসংখ্যান পেয়েছি জেলার সিভিল সার্জন কার্যালয়ের যে তথ্য, সেই তথ্য অনুসারে আমরা পরিসংখ্যান পেয়েছি গত 24 ঘন্টায় 4 জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। জেলায় মোট এই মৌসুমে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 131 জনে। এরই মধ্যে 127 জন বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। আমরা কথা বলেছিলাম মাদারীপুরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শরীফুল আবেদিন কমলের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু বর্ষা মৌসুম, মানুষকে সচেতন হতে হবে, বাসা বাড়ির আঙ্গিনায় পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি ডেঙ্গুর যে লার্ভা এডিস মশা সেটি যাতে না হয় সে ব্যাপারে মানুষকে সচেতন হতে হবে। এছাড়া পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ের যে কর্মকর্তা বা কর্মচারী বা কর্মী রয়েছে তাদেরকে এগিয়ে আসতে হবে এই সমস্ত যে ডেঙ্গু প্রতিরোধে যে প্রয়োজনীয় পদক্ষেপ সেটি গ্রহণ করা হবে। আমরা একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হলো যে মাদারীপুরের 5টি উপজেলা, তার মধ্যে রাজুর উপজেলায় এই ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। মোট আক্রান্তের প্রায় 50% রয়েছে রাজুর উপজেলায়। এটি আসলে একটি টেকেরাট বন্দর কেন্দ্রিক এলাকা, সেই এলাকায় কিন্তু এই ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি বলে আমরা সিভিল সার্জন কার্যালয় থেকে তথ্য পেয়েছি। এছাড়া গত এক সপ্তাহে মাদারীপুরের যে করোনার পরীক্ষা করা হয়েছে 46 জন রোগী শনাক্ত, 46 জনকে করোনার পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে 2 জনের শরীরে এই করোনা সেটি কিন্তু ধরা পড়েছে। জেলার 250 শয্যা হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে পর্যাপ্ত পরিমাণে কিট রাখা হয়েছে। ডেঙ্গু এবং করোনা দুই রোগের জন্যই পরীক্ষার জন্য যে সামগ্রী সেটি কিন্তু রাখা হয়েছে বলে আমাদেরকে স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হচ্ছে। এছাড়া আলাদা ইউনিটও খোলা হয়েছে যাতে রোগীরা আসলে পর্যাপ্ত চিকিৎসা এবং ঔষধ পায়, সেটি কিন্তু স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে রাখা হয়েছে। আমরা পৌরসভাগুলো থেকে খোঁজ নিয়েছি এবং তথ্য পেয়েছি তারা এই মশক নিধনে কিন্তু যে এডিসের লার্ভা সেটি যাতে না হয় সে ব্যাপারে কিন্তু তারা ওষুধ ছিটানো এবং জনগণকে সচেতন করার জন্য মাইকিং এবং লিফলেট সেটি কিন্তু বিতরণ তারা বন্ধ রেখেছে, সেটি কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণে বিতরণ করছেন এবং মাইকিং করা হচ্ছে, সচেতন করা হচ্ছে যাতে মানুষ
পুলিশের পক্ষ থেকে সেটি আসলে সচেতন হওয়া হওয়া করা যায়। জেলা স্বাস্থ্য বিভাগ বলছে যে যেহেতু বর্ষা মৌসুম, সেই বর্ষা মৌসুমে ডেঙ্গু যাতে আর না বাড়ে সে ব্যাপারে মানুষকে সচেতন হতে হবে এবং বাসা বাড়ির আঙ্গিনায় যাতে কোনো বৃষ্টির পানি জমে না থাকে সে ব্যাপারে মানুষকে সচেতন হতে হবে। গত বছরের তুলনায় এবছর কিন্তু লাফিয়ে লাফিয়ে ডেঙ্গুর রোগীর সংখ্যা বাড়ছে। আর রাজুর উপজেলাকে এরই মধ্যে স্বাস্থ্য বিভাগ থেকে রেড জোন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। যেহেতু মোট আক্রান্তের প্রায় 50% রয়েছে রাজুর উপজেলায়, অর্থাৎ 131 জন যে আক্রান্ত হয়েছে তার মধ্যে 62 জনই হচ্ছে রাজুর উপজেলায়। বর্তমানে জেলার 250 শয্যা হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সে 4 জন রোগী ভর্তি রয়েছে এই ডেঙ্গুতে আক্রান্ত। আর এখন পর্যন্ত জেলায় 2 জন করোনার রোগীর ভর্তি রয়েছে। তো এই ছিল আমার কাছে যে মাদারীপুরে করোনা এবং ডেঙ্গুতে যে আক্রান্ত রোগী তার সবশেষ তথ্য। মাদারীপুর থেকে সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ এবং এর আগে গাজীপুর থেকে সহকর্মী মেহেদী হাসান জানাচ্ছিলেন করোনা ও ডেঙ্গু পরিস্থিতির সবশেষ তথ্য। এদিকে এই নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল, তার সঙ্গে যুক্ত হচ্ছেন হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার আতাউল করিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দেশ বিদেশে যে করোনার প্রকোপ চলছে সেক্ষেত্রে কিন্তু যে মুন্সিগঞ্জ জেলা, যেই জেলায় প্রচুর পরিমাণ বিদেশে কর্মরত আছেন, যারা প্রবাসী দেশ বিদেশে আসা যাওয়া করেন, সেসব নানা কারণে কিন্তু মুন্সিগঞ্জের গুরুত্ব অনেক বেশি এবং এই বিগত সময়ে যে করোনার ধাক্কা ছিল সেটিও কিন্তু সফলভাবে সামাল দেওয়ার ক্ষেত্রে মুন্সিগঞ্জের যে সুখ্যাতি আছে। তো এই যে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবার নানা রকম নাজুক পরিস্থিতি, নানা চ্যালেঞ্জ আছে, এর মধ্যে থেকেও কিন্তু যে পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে প্রস্তুতি এবং সাহস সঞ্চার করে চলেছে স্বাস্থ্য বিভাগ। এই আমাদের সঙ্গে রয়েছেন এই জেনারেল হাসপাতালের যে মেডিকেল অফিসার ডাক্তার আতাউল করিম। তিনি কিন্তু এর আগেও করোনা যোদ্ধা হিসাবে সম্মুখে ছিলেন, তার অনেক রকম অভিজ্ঞতা আছে। তা আমরা জানতে চাইবো যে মুন্সিগঞ্জের এখনকার পরিস্থিতিটা কি, যে আমরা যেটা দেখছি অনেক আতঙ্ক ছড়াচ্ছে, আতঙ্ক হওয়ার কি আছে? হ্যাঁ, করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই। আমরা পর্যাপ্ত স্বাস্থ্যবিধি এবং প্রোটেক্টিভ ব্যবস্থা নেওয়ার মাধ্যমে আমরা করোনাকে ঠেকিয়ে দিতে পারি। আমরা অলরেডি বেশ কয়েক বছর করোনাকে ফেস করেছি এবং সারা বিশ্বে আমরা করোনাকে মোকাবেলার ক্ষেত্রে খুব সফলতা দেখাইতে পারছি। তো তারই অংশ হিসেবে আমরাও এখানে প্রস্তুতি নিচ্ছি। আমাদের কিছু লোকবল এবং সম্পদের স্বল্পতা সত্ত্বেও আমরা চেষ্টা করে যাচ্ছি যেন আমরা করোনার যে ঢেউ আসছে সেটা মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। তো এই যে এই করোনা পরিস্থিতি আপনি বলছেন যে প্রস্তুতি আছে এবং যারা আছেন সাধারণ মানুষ যারা আতঙ্ক হওয়ার মতো পরিবেশ, সেই বিষয়ে আপনার পরামর্শ কি, যে তারা কিভাবে চললে এই করোনা মোকাবেলা করতে পারেন বা হাসপাতাল পর্যন্ত আসতে না হতে পারে, এই বিষয়ে আপনার পরামর্শ বলেন। হ্যাঁ, করোনা নিয়ে আমাদের যেটা করতে হবে, পর্যাপ্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যেমন মাস্ক ব্যবহার করা, তারপরে হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখা, হাঁচি কাশির শিষ্টাচার মেনে চলা এবং যারা বিদেশ থেকে আসেন স্পেশালি তাদেরকে আমরা কোয়ারেন্টাইন নিশ্চিত করার মাধ্যমে আমরা করোনাকে ঠেকে দিতে পারি। এবং যখন ভ্যাকসিন নেওয়া হবে তখন পর্যাপ্ত ভ্যাকসিনেশনও নিশ্চিত করতে হবে। তো আপনি যেটি বলছিলেন যে এখানকার যে প্রত্যেকের যে বডি ফিটনেস, যে তার যে দৃষ্টিভঙ্গি বা জীবনাচার, রাত্রি যাপন না করা বা যেই খাদ্যটা তার শরীরকে সহনীয় করে, মানে করোনা মোকাবেলা করবার মতো যে সক্ষমতা, সেই বিষয়টি যদি আপনি ক্লিয়ার করতেন। হ্যাঁ, যারা তুলনামূলক দুর্বল অথবা আমরা বলি ইমিউনো কম্প্রোমাইজড এই ধরনের যারা আছে রোগী, তারা অনেক বেশি সাফার করেন বা অসুস্থ হয়ে যান, অনেক সিভিয়ার কোভিডে আক্রান্ত হন। আমরা যদি আমাদের স্বাস্থ্য ঠিক রাখতে পারি পর্যাপ্ত পুষ্টিকর খাবারের মাধ্যমে, ব্যায়ামের মাধ্যমে, পর্যাপ্ত সূর্যালোকের এক্সপোজারে আসার মাধ্যমে আমাদের ইমিউনিটিটাকে বা প্রতিরোধ ব্যবস্থাকে যদি আমরা শক্তিশালী করতে পারি, তাহলে আমাদের করোনার মোকাবেলায় এটা আমাদের জন্য অনেক বেশি সহায়ক হবে। তো এই যে হসপিটাল যেখানে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম রয়েছে, যেটি একেবারে সর্বসময় রেডি আছে, আর এছাড়া যে আপনাদের এখানকার যে লাইফ সাপোর্টের যে আইসিইউ সেটি তৈরি থাকলেও চালু করতে পারছেন না, কিন্তু এর বাইরে যে আপনাদের রুগীদের যে রোগ শনাক্ত করবার জন্য যে আপনাদের কিট, সেটি কবে নাগাদ চালু করতে পারবেন বা আইসিইউ চালু করার ব্যাপারে আপনাদের পরামর্শ কি?
আমাদের এখানে লোক স্বল্পতা এবং অন্যান্য আনুষঙ্গিক কিছু সীমাবদ্ধতা আছে সত্যি, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি আমাদের ইউনিটটাকে একটা টিম হিসেবে দাঁড় করানোর জন্য। এবং যখন রোগী আসবে আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে তাদেরকে মানে সর্বোচ্চ সহায়তা দেওয়ার জন্য। আর আইসিইউর যেই ব্যাপারটা এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা দক্ষ লোকবল আমাদের সাপ্লাই করলে আমরা এটা শুরু করতে পারবো ইনশাল্লাহ। তো এই যে আমাদের হসপিটালের যে প্রশাসনিক যে বিষয়গুলো আছে, যে আমরা দেখছি যে এখানকার নার্স সংকট, ডাক্তার সংকট, তো এই নার্স সংকট থাকলে বা এই যে করোনা পরিস্থিতিতে যে আপনাদের ভিন্ন ইউনিট তৈরি করেছেন, তো আপনি তো এখানকার প্রশাসনিক দায়িত্বে আছেন আরএমও হিসাবে, তো আরএমও হিসাবে যে আপনি এখানে আছেন এহসান সাহেব, ডাক্তার এহসান, আপনি যদি বলতেন যে প্রশাসনিক ক্ষেত্রে আপনি কি ব্যবস্থা নিয়েছেন? আমাদের অ্যাকচুয়ালি নার্সেস পোস্টেড আছে 97, কিন্তু এখানে নার্স কাজ করতেছে 50 জন। অ্যাবাউট অর্ধেক লোক বল দিয়ে আমরা কাজ চালায় যাচ্ছি। অলরেডি আমরা ডেঙ্গুর জন্য এবং আপনার করোনার জন্য মেডিসিন ইউনিটে এবং ফিমেল মেডিসিন ইউনিটে আলাদা 10 বেডের একটা আইসোলেশন ওয়ার্ড চালু করছি, এবং আশা করি আসলে করোনা অলরেডি আমরা মোকাবেলা করে আসছি 2021 থেকে। আমরা জানি করোনা কীভাবে মোকাবেলা করতে হয়, শুধু সতর্কতা প্রয়োজন। আমরা যদি এটা শুধু হাসপাতাল থেকে সতর্ক হলে চলবে না, এটা প্রত্যেকটা জায়গায় জায়গায় সতর্কতা ছড়াই দিতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অলরেডি আমাদের এখানে করোনার টেস্টের জন্য চাহিদাপত্র দেওয়া হয়েছে, চলে এসেছে অলরেডি কিছু, এবং আমাদের অন্যান্য আমরা যারা ডাক্তাররা আছি আমরা সবাই রেডি করোনা মোকাবেলা করার জন্য এখানে। তো এই যে প্রান্তিক পর্যায়ের মানুষ যারা এই জেলায় 15 লাখ মানুষ রয়েছে এবং তাদের যে হসপিটালের মূল জায়গা হচ্ছে এই আপনার জেনারেল হাসপাতাল, কিন্তু এই জেনারেল হাসপাতালের যে বিভিন্ন রকম সংকটগুলো রয়েছে, সেই সংকটগুলো সমাধানের ব্যাপারে আপনাদের পরিকল্পনা কি? আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তত্ত্বাবধায়ক সাল অলরেডি চাহিদাপত্র প্রেরণ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি সুদৃষ্টি দেয় তাহলে ইনশাল্লাহ এখানে আরও সার্ভিস ভালো হবে। এই কথা বলে রাখা উচিত, আমাদের এখানে আউটসোর্সিংয়ের লোক প্রায় বিগত 2 বছর ধরে কোনো বেতন পাচ্ছে না, তারা বিনা বেতনে এখানে কাজ করে যাচ্ছে। তো আপনাকে ধন্যবাদ। তো এখানকার যে দায়িত্বশীল তারা বলছিলেন যে তাদের যে জনবল সংকট, যেটি রাজস্ব খাতের জনবল ছাড়াও কিন্তু এখানে আউটসোর্সিং এর জনবল আছে, সেই ক্ষেত্রেও কিন্তু এখানে প্রায় অনেকগুলো পদ ফাঁকা রয়েছে, যে বেতন না আসবার কারণে সেই সমস্যাগুলো তাদের ফেস করার প্রবলেম হচ্ছে। এই কারণে কিন্তু এই হাসপাতালে পরিচ্ছন্নতার ক্ষেত্রে কিন্তু অনেক ঘাটতি রয়েছে, এবং এখানকার যে রুগীরা রয়েছেন এই রুগীরা এসে নানা রকম চ্যালেঞ্জের মধ্যে থাকছেন। তো এই সব পরেও কিন্তু করোনা মোকাবেলার সব রকম প্রস্তুতির কথা কর্তৃপক্ষ জানাচ্ছেন। তো এই ছিল মুন্সিগঞ্জ থেকে করোনার প্রস্তুতির সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জে। গাজীপুরে সড়কে গাছ ফেলে ডাকাতির সময় ছুরিকাঘাতে সিএনজি চালক নিহত হয়েছেন। এ সময় গণপিটুনিতে ডাকাত দলের এক সদস্যেরও মৃত্যু হয়েছে। পরে 4 জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 3টার দিকে শ্রীপুর উপজেলার সাতখামাইর বাজার এলাকায় গাছ ফেলে কয়েকটি সিএনজি অটোরিকশায় লুট করে ডাকাতরা। এ সময় অটোরিকশা চালক আবুল কালাম বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে চিৎকার শুনে স্থানীয়রা এসে ডাকাতদের ঘিরে ফেলে, গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। আবুল কালামকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। টাঙ্গাইলের ঘাটাইলে দীঘলকান্দি ইউনিয়নে সেচ পাম্প মালিকদের ভুতুরে বিদ্যুৎ বিল দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে। গ্রাহকরা বলছেন 0 ইউনিটের বিল দেখিয়ে 18,000 থেকে 40,000 টাকা পর্যন্ত অতিরিক্ত বিল দাবি করা হয়েছে। কাদির তালুকদারের পাঠানো তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। সম্প্রতি টাঙ্গাইলের ঘাটাইলে দীঘলকান্দি আনার এলাকার সেচ পাম্প মালিকদের বকেয়া বিল পরিশোধের নোটিশ দেয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। 7 দিনের মধ্যে বকেয়া পরিশোধ করতে না পারলে গ্রাহকদের বিরুদ্ধে মামলা করার কথা বলা হয় নোটিশে। ওই এলাকায় সেচ পাম্প রয়েছে 16টি। গ্রাহকরা জানান বছরে 2 বার বিল দেন তারা। চলতি বছরের মে মাসে সবশেষ বিল পরিশোধ করা হয়েছে। তারপরও একই গ্রাহকদের 0 ইউনিটের বিল দেখিয়ে 18,000 থেকে 40,000 টাকা পর্যন্ত অতিরিক্ত বিল দাবি করছে বিদ্যুৎ অফিস। এতে চরম বিপাকে পড়েছেন গ্রাহকরা। ভুতুরে বিলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তাদের। আমাদের যে গত মিটারটা ছিল তার থেকে 16,000 ইউনিট আমাদেরকে বেশি ধরা হয়েছে। এবার
মিটার দেখে না দেখে ওরা ঘরে বিল করে ওরা 1500 ইউনিটে বিল করেছে। বিল আমরা কোনো বছর রাখি না। অফিসে যাওয়া হয়েছিল যারা বিল করছে এটি সরকার দিতেই হবে। বিদ্যুৎ অফিসে একটা পেপার দিলে পরে সে বিল পরিশোধ না করা পর্যন্ত আমার লাইন দেওয়া হয় না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা সঠিক বিচার আশা করছি। বিদ্যুৎ বিভাগ বলছে যেসব গ্রাহক এমন অভিযোগ আনছেন তাদের সমাধান করে দেয়া হচ্ছে। ভুতুরে বিলের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। যদি ওরকম বিচ্ছিন্ন থাকতে পারে, কিন্তু বিষয়টা হলো যে আমাদের কাছে যারা অভিযোগ দিছে তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা কারেক্টিভ অ্যাকশন নিয়েছি আর কি। যদি সুনির্দিষ্ট অভিযোগ পাই এবং যাদের বিরুদ্ধে কমপ্লেন করতেছেন আমি বিভাগীয় ব্যবস্থা নেব। ঘাটাইল উপজেলায় 903টি সেচ পাম্প রয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল। দিনে বাজারে উত্তাপ। মুন্সিগঞ্জের বাজারে মীর কাদিম মাছের আড়তে একদিনেই কেজি প্রতি 200 টাকা বেড়েছে রূপালী ইলিশের দাম। তবে সপ্তাহের ব্যবধানে মানিকগঞ্জের বাজারে কমেছে বিভিন্ন সবজির দর। সাগর নদীতে নিষেধাজ্ঞা উঠে গেলেও ইলিশের দাম কমছে না মুন্সিগঞ্জে। একদিনের ব্যবধানে মীর কাদিম আড়তে বেড়েছে কেজি প্রতি 200 টাকা পর্যন্ত। শুধু ইলিশ নয়, সব মাছের দরই চড়া। ইলিশ মাছ যখন বেশি পড়ে তখন দাম কম, আর যখন কম পড়ে তখন দাম বেশি। 30 টাকা 50 টাকা মাছের বাজারটা রেট বেশি দেখা যাচ্ছে। অভিযান কমছে, সাগরে বৃষ্টির লেগে নৌকা নামে না, তো মাছ আয় না। মনে হইতেছে যে ওরা একটা সিন্ডিকেট কিছু করে, তেমনই হয়তো। এই সময় ইলিশের দাম কম থাকে কিন্তু মাছের আমদানি কম থাকায় হয়তো দাম একটু বেশি, ব্যাপারীরা বেশি দাম দিয়ে কিনতেছে মাছ। এদিকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে কৃষক আর পাইকারদের বেচাকেনায় জমজমাট মানিকগঞ্জের জাগির বন্দর সবজির আড়ত। সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম কমেছে কেজিতে 5 থেকে 60 টাকা পর্যন্ত। পাওয়া যাচ্ছে পটল, বেগুন, করল্লা, শসা সহ নানা সবজি। দাম কমে আসায় উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন জানান কৃষকরা। বৃষ্টি বাদলে শাক সবজি নিয়ে বাজার আইছে, অনেক কষ্ট করে দাম পাচ্ছে না। 5 টাকা কেজি ধুন্দুল, 10 টাকা পিস কুমড়া নাই না। এত পরিশ্রম করে দাম পাইতেছি না, পরিশ্রমের মূল্য হইতেছে। সপ্তাহের ব্যবধানের মধ্যে কৃষক আর কি মরার জো হয়ে গেছে। বৃষ্টি নামলেই কাদা হয়, কাদা হইলে এই ছোট ছোট গাড়িও চলতে পারে না, পাইকার পত্র আসতে পারে না। মানিকগঞ্জের জাগির আড়তে প্রতিদিন 1 কোটি টাকার বেশি বিভিন্ন ধরনের শাকসবজি বেচা কেনা হয়। ওমর ফারুক, সময় সংবাদ। পুরে বিভিন্ন নদ নদীর ও খালের ওপর ব্রিটিশ আমলে বসানো 34টি স্লুইস গেটের সবগুলোই অকেজো হয়ে পড়ে রয়েছে কয়েক যুগ ধরে। রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ। পানির জোয়ার ভাটার স্বাভাবিকতা রক্ষা হচ্ছে না, ফলে কৃষিকাজে মিলছে না এর সুফল। অকেজো স্লুইস গেটগুলো সচল করতে প্রকল্প হাতে নেওয়ার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। মাদারীপুরের মোস্তফাপুরে কুমার নদের উপর ব্রিটিশ আমলে নির্মাণ করা হয় একটি সুইচ গেট। পলিপুরে পুরোপুরি অচল, জল কপাটের পুরো অংশই মরিচা ধরে নষ্ট হয়ে পড়ে আছে দীর্ঘদিন ধরে। ঘাস আর লতাপাতায় ছেয়ে গেছে চারপাশ, পানি প্রবাহ বন্ধ, ফলে কোনো সুফলই মিলছে না। এদিকে একই অবস্থা চোকদার ব্রিজের পাশে খালের উপর থাকা সুইচ গেটটিরও। কর্তৃপক্ষের নজরদারি না থাকায় দিনের পর দিন খোয়া যাচ্ছে যন্ত্রাংশ। দাদারা যে আমাদেরকে বলছে এগুলা ব্রিটিশ আমলে তারা কইরা থুয়ে গেছে। এই খালটা অনেক বড় ছিল, আচ্ছা যে ক্ষয়ে পয়সা দিতেছে, লোহাগুলো জঙ্গলের নষ্ট হয়ে যেতেছে। এগুলো এখান থেকে উঠাই নিয়ে বিক্রি করে ফেলাই, তাহলে হয়তোবা মানে যে টাকাটা আসবে সরকারি কোনো কাজে লাগবে। রাজৌরের আমগ্রাম, কালকিনির রমজানপুর সহ জেলার 5টি উপজেলায় বসানো 34টি সুইচ গেটের মধ্যে 29টি পুরোপুরি নষ্ট, আর 5টি কোনো মতে দাঁড়িয়ে থাকলেও হচ্ছে না ব্যবহার। রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ। এগুলো সচল না থাকায় ব্যাহত হচ্ছে কৃষিকাজও। পানি আইলে বেশি আইলে আটকাই দিল, আবার একটু গেলে জমিতে গেল মাসের ফসল ভালো হইলো। নতুন করে সুইচ গেট নির্মাণে পরিকল্পনার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। নতুন করে আবার বানানো লাগে, মানে নতুন ডিজাইন দিয়ে। এই আগে ছিল 1 ভ্যান বা 2 ভ্যান, এখন দেখা গেল যে সেখানে 3 ভ্যান লাগতে পারে, বা আগে ছিল 3, মানে সেক্ষেত্রে সেইগুলো আমরা সেই মানে প্রকল্প মানে অনুমোদন সাপেক্ষে সেগুলো পরিবর্তন করা হবে। জেলার 5টি উপজেলায় কাগজে কলমে 17টি নদ নদী থাকলেও 250 কিলোমিটার এলাকা জুড়ে পদ্মা, পালর্দি, আরিয়ালখা, ময়নাকাটা, বিশারকান্দি সহ দৃশ্যমান নদ নদীর সংখ্যা 10টি। 13.5 লাখ মানুষের এই জেলায় মোট জনগোষ্ঠী আয়ের 62% আসে কৃষিখাত থেকে। নদ নদীর গতিপথ পরিবর্তনের সাথে সাথে বন্ধ হয়ে গেছে এই সুইচ গেটের কার্যক্রম। জোয়ার ভাটার স্বাভাবিকতা রক্ষা আর কৃষিকাজে পানির সঠিক ব্যবহারের জন্য আবারও প্রাণ ফিরে পাবে সুইচ গেটগুলো, এমন প্রত্যাশা জেলাবাসীর।
সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। গঞ্জ পৌরসভা গঠনের পর কেটে গেছে প্রায় 3 দশক, কিন্তু আজও গড়ে ওঠেনি কোনো বর্জ্য ব্যবস্থাপনা। পৌরবাসীর ঘর থেকে শুরু করে বাজার, হাসপাতাল সহ সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লার স্তূপ। দুর্গন্ধে টিকতে না পেরে বাসিন্দারা ময়লা আবর্জনা ফেলছেন খালে। তবে দ্রুত বর্জ্য ব্যবস্থাপনার আশ্বাস পৌর প্রশাসকের। বিএম ইসরাফিলের তথ্য ও ছবিতে রিপোর্ট। শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হয় 1997 সালে। দীর্ঘ 28 বছরেও কোনো প্রশাসক বা জেলা প্রতিনিধি বর্জ্য ব্যবস্থাপনায় নেয়নি কোনো উদ্যোগ। বাধ্য হয়ে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের ময়লা আবর্জনা ফেলা হচ্ছে খালে। সেখান থেকে আবর্জনা নদীতে মিশে গিয়ে নষ্ট হচ্ছে প্রাণ প্রকৃতি, দূষণ হচ্ছে নদীর পানি। যত বাজারের দোকানদার আছে এই সব ময়লা তাদের। দুর্গন্ধের জন্য আমার এখানে কাস্টমার আসলেও থাকে না। পৌরসভার মধ্যে এরকম কোনো জায়গা দেয়নি যে আবর্জনা ফেলানোর জন্য। একজন মানুষ যদি তার বাড়িতে কল বা পুষ্করণী না থাকে তাহলে তো সে এই পানি ব্যবহার করে। ডাম্পিং সেন্টার না থাকায় হাসপাতালের বর্জ্যগুলো পুড়িয়ে ফেলা হয়। এতে ধোঁয়া আর দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। বসার জায়গা রোগীদের পাশে মসজিদ, মানুষ চলাচল করে, এই জায়গাটা থেকে বর্জ্য একই জায়গা পুরানো হচ্ছে এবং ফেলানো হচ্ছে। ক্লিনিকের বর্জ্যগুলো আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে যেগুলো পোড়ানোর প্রয়োজন হয় সেগুলো পোড়ায় ফেলি। পৌরসভা থেকে সাপোর্টটা পাচ্ছি না, এক হিসেবে নিরুপায় হয়ে খালে বলে এরকম আমরা না অনেকেই আর কি এগুলা করতেছে। ডাম্পিং সেন্টার স্থাপনে দ্রুত কার্যক্রম হাতে নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। আমরা ইতিমধ্যে একটি স্থান নির্ধারণ করেছি, সেই নির্ধারিত স্থান নিয়ে আমরা ফিজিবিলিটি করেছি, আমরা নিজেরাই গিয়েছি। আমরা খুব আশাবাদী যে ডাম্পিং স্টেশন আমরা অতি শীঘ্র করতে পারবো। 2.27 বর্গ কিলোমিটারের ভেদরগঞ্জ পৌরসভায় প্রায় 15,000 মানুষের বসবাস। সময় সংবাদ, শরীয়তপুর। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ভেন্নাতলা বেরিরহাট সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা প্রতিবাদ করলে বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ। এলাকাবাসী বলছেন, সংস্কারের পরই উঠে যাচ্ছে কার্পেটিং। এ নিয়ে এলজিইডি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে হয়েছে বাকবিতণ্ডাও। তবে এলজিইডি বলছে, গুণগত মান বজায় রেখেই কাজ হচ্ছে। শিকদার সজলের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। হাত দিয়ে টান দিলেই উঠে যাচ্ছে কার্পেটিং, মুহূর্তেই আগের অবস্থায় ফিরে যাচ্ছে সড়ক। গত 14 জুন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুরিয়া ইউনিয়নের ভেন্নাতলা বেরিরহাট সড়কের ভেন্নাতলা অংশের 150 মিটার অংশ কার্পেটিং করা হয়। পরের দিন ওই এলাকায় একটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা কার্পেটিং টান দিলে উঠে আসে। এ সময় সেখানে উপস্থিত থাকা এলজিইডি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের কাছে বিষয়টি জানতে চান স্থানীয়রা। তাদের উত্তরে সন্তুষ্ট না হলে কর্মকর্তাদের অবরুদ্ধ করে নির্মাণ কাজ বন্ধ করে দেন এলাকাবাসী। ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়মের অভিযোগ তাদের। এখন পর্যন্ত সড়কটির সংস্কার কাজ বন্ধ রয়েছে। পিচ দেশে তেল দেয় নাই, মানে তলে যেটা মারে ওটা মারে নাই, পিচ এমনি এমনি উঠে যাচ্ছে। রাত দিয়ে টান দিচ্ছে, গরু চুলার মতো সব ছিলে উঠে যাচ্ছে। নিম্নমানের সড়ক ওরা করেছে, লোকজনে বাধা দিলেও তাদের হুমকি দিয়েছে যে দেখাই দিবা। এ নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেও কাউকে পাওয়া যায়নি। তবে এলজিইডি বলছে, গুণগত মান বজায় রেখেই কাজ হচ্ছে। আমাদের কাজের মান ওখানে কোনো সমস্যা হয় নাই, কিন্তু আসলে যেটা হয়েছে যে আপনার কার্পেটিংয়ের যে সেটিং টাইম, মিনিমাম যে 3 দিন সময় লাগে কার্পেটিংটা শক্ত হতে এবং কম্প্যাকশনটা আসতে, সেটা হওয়ার আগেই কে বা কারা এটা ইন্টেনশনালি না আনইন্টেনশনালি করছে কিনা জানি না, কিছু জায়গায় তারা হাত দিয়ে, যেটা এখন শুরু হয়েছে, যে হাত দিয়ে তুলে ফেলছে। 3.7 কিলোমিটার দীর্ঘ ভেন্নাতলা বেরিরহাট সড়ক সংস্কারে ব্যয় ধরা হয়েছে 1,30 লাখ টাকা। সময় সংবাদ, ফরিদপুর। বিভাগীয় সময় আরেকবার। অতিবৃষ্টি ও ভ্যাপসা গরমে মানিকগঞ্জে মরিচের ফলন বিপর্যয়। লাল হয়ে মরে যাচ্ছে গাছ, ফুল ও ফল শুকিয়ে ঝরে পড়ছে। রোগ নির্ণয়ে নমুনা পাঠানো হয়েছে বগুড়ার মশলা গবেষণা কেন্দ্রে। ঋণ করে ফসল করায় লোকসানে দিশেহারা কৃষক। এক ধরনের ফসল বারবার একই জমিতে না করার পরামর্শ কৃষি বিভাগের। রমজান আলীর ক্যামেরায় মোহাম্মদ ইউসুফ আলীর রিপোর্ট। মরিচের ভরা মৌসুম, নতুন ফসল তুলে লাভের আশা, কিন্তু অতিবৃষ্টি ও ভ্যাপসা গরমে সেই স্বপ্নপুরে ছাই হয়েছে মানিকগঞ্জের কৃষকদের। গোড়াপচে লাল হয়ে বিঘার পর বিঘা মরিচ গাছ মরে যাচ্ছে। যেসব গাছ টিকে আছে সেগুলোর ফুল ও ফল শুকিয়ে ঝরে পড়ছে। এমন ফলন বিপর্যয়ে ঋণের টাকা পরিশোধে দিশেহারা কৃষকরা।
আমাদের বৃষ্টির কারণে অনেক ক্ষতি হয়েছে, মরিচ খেতে পানি বাইজে অনেক মরিচ ক্ষেত মারা গেছে। এইগুলো বেচেই আমরা এই চলি। মানুষ আর কি বেচে খাইবো, এই মরিচ নিয়ে এলো নির্ভর। সব মরিচ ক্ষেত মারা গেছে, এখন আমরা কি করব? ঋণ পাতিতে আমরা যা করছিলাম ঋণ পাতি কিছুই দিতে পারিনি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এটা প্রাকৃতিক বিপর্যয়। তারপরও রোগ নির্ণয়ে বগুড়ার মশলা গবেষণা কেন্দ্রে পাঠানো হয়েছে নমুনা। সমাধান আসলেই পরামর্শ পাবেন কৃষকরা। ভাইরাস ঘটিত যে রোগগুলো রয়েছে বা অন্যান্য যে মাটির বাহিত যে রোগগুলো রয়েছে, এইগুলো যদি হয়ে থাকে তাহলে এই গাছগুলোকে এই মুহূর্তে আসলে সম্পূর্ণ রিকভার করা খুবই কঠিন। ইতিমধ্যে মানিকগঞ্জের কৃষকেরা কিছু তারা গ্রহণ করেছে এবং এই গ্রহণ করানোর জন্য আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে। মানিকগঞ্জের 7 উপজেলায় চলতি বছর 3750 হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। ফরিদপুরের পদ্মার চরে আবাদ হচ্ছে বাদাম। কিছুদিন পরই ফসল ঘরে তুলবেন চাষিরা। ব্যস্ত সময় পার করছেন বাদাম পরিচর্যায়। স্বল্প খরচে বেশি মুনাফা পাওয়ায় এই ফসল চাষে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন চরের কৃষকরা। চলতি বছর 115 কোটি টাকা বাণিজ্যের আশা করছে কৃষি বিভাগ। শিকদার সদরে পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। বহমান পদ্মার বুকে জেগে উঠছে অসংখ্য বালুচর। এসব চরে বাদাম চাষে ভাগ্য ফেরাচ্ছেন কৃষকরা। বাদাম গাছের সবুজ পাতায় ছেয়ে গেছে ধুধু বালুচর। কিছুদিন পরেই ঘরে তুলবেন ফসল। এখন পরিচর্যায় ব্যস্ত কৃষকরা। গেল বছর রাসেল ভাইপার সাপের আতঙ্কে জমি থেকে বাদাম তুলতে না পারায় হয়েছেন ক্ষতিগ্রস্ত। এবছর বাম্পার ফলনের আশা। আগে নদী ছিল, এখন চর যাচ্ছে, আমরা বাদাম লাগাইছি। কিছুই তো এক সময় সবই হয়, বাদামি হয়, এই যে ফসল বাদামি ভালোই ফসল হয়। বাদাম চাষ করে আমরা জমি জমা সংসার চলে। চাষিরা জানান প্রতি বিঘা জমিতে বাদাম আবাদ ও তোলায় খরচ 8 থেকে 10 হাজার টাকা। বিঘা প্রতি উৎপাদন 6 থেকে 8 মন। প্রতিমন 5,000 টাকা হিসেব করলে আয় 30 থেকে 40 হাজার টাকা। লাভের পরিমাণ বেশি হওয়ায় জেলায় অনেকে ঝুঁকছেন বাদাম চাষে। সরকারি কর্মকর্তা আছে, তারা আসে আমাকে 20-30 দেয়। যদি আমাকে যদি উঠেন দিয়ে পরে দিয়ে 10,000 টাকা 15,000 টাকা খরচ হয়, তা আমরা 25,000 টাকা পাই। এরকম একটা আমাকে সুবিধা আছে, এই জন্য আমরা ওই যে বাদামের আবাদটা করি। কৃষি বিভাগ জানিয়েছে অপ্রচলিত এই ফসল আবাদে তারা কৃষকদের সব ধরনের সহায়তা করছেন। এবছর জেলায় 4,564 হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। বাদামের বাজার মূল্য যথেষ্ট ভালো আছে, যার ফলে আমরা আশা করছি যে 110 থেকে 15 কোটি টাকার মতো এখানে বাদাম উৎপাদিত হবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর জেলায় বাদামের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8,220 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 115 কোটি টাকা। সময় সংবাদ, ফরিদপুর। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কিটের অভাবে হচ্ছে না করোনা পরীক্ষা, চিকিৎসক সংকটে মিলছে না সেবা। মুন্সিগঞ্জ হাসপাতাল থেকে হতাশ হয়ে ফিরছেন অনেকে। অতিরিক্ত শয্যা প্রস্তুত রাখার দাবি কর্তৃপক্ষের। সড়কে গাছ ফেলে ডাকাতি, গাজীপুরে বাধা দেয় ছুরিকাঘাতে সিএনজি চালকের মৃত্যু। গণপিটুনিতে ডাকাত দলের এক সদস্য নিহত, আটক 4। এবং ভুয়া বিলের ফাঁদে অসহায় গ্রাহক, টাঙ্গাইলের ঘাটাইলে বিদ্যুৎ অফিসে দুর্নীতির জাল। 18 থেকে 40 হাজার টাকা অতিরিক্ত দাবি, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।